আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনামগুলো। বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আর নেই, বিশ্ব রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া। জিয়া খালেদা তারেকের হাতে রক্তের দাগ বললেন প্রধানমন্ত্রী, পাওয়ার আশা না করে দেশের স্বার্থে কাজ করার আহ্বান। সিনহা হত্যায় নন্দদুলারের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, বরখাস্ত ওসি প্রদীপের চতুর্থ দফায় আরও একদিনের রিমান্ড মঞ্জুর। রেডিও, টিভি, অনলাইন পত্রিকা ও আইপিটিভির নিবন্ধন বাধ্যতামূলক, নীতিমালার সংশোধিত খসড়া মন্ত্রিসভায় অনুমোদন। বেশি নমুনা পরীক্ষায় বেড়েছে শনাক্তের সংখ্যা ও হার, দর্শনার্থী নিয়ন্ত্রণ করতে না পারায় সংক্রমণ কেন্দ্র হয়ে উঠেছে হাসপাতাল। এবং করোনার ভ্যাকসিন নিয়ে রাজনীতিতে জড়াবে না বাংলাদেশ, অক্সফোর্ড, চীন কিংবা রাশিয়ার মধ্যে সুবিধাজনকটি আনার উদ্যোগ। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে পূর্ণদৈর্ঘ্য ডকুফিল্ম বায়োগ্রাফি অফ নজরুল এর ট্রেলার উদ্বোধনের খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবারে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মৃত্যুবরণ করেছেন। সোমবার বিকেলে দিল্লির আর্মি হাসপাতাল রিসার্চ অ্যান্ড রেফারালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 85 বছর। গত 9 আগস্ট রাতে নিজের দিল্লির বাড়িতে পড়ে গিয়েছিলেন প্রণব মুখার্জি। হাসপাতালে নেওয়ার পর জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা, কিন্তু অস্ত্রোপচারের পর অবস্থার উন্নতি হয়নি। 13 আগস্ট থেকে তিনি গভীর কোমায় চলে যান। 2012 থেকে 2017 সাল পর্যন্ত তিনি ভারতের রাষ্ট্রপতি ছিলেন। তার মৃত্যুতে বিশ্ব রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ভারতের কিংবদন্তি রাজনীতিবিদ প্রণব মুখার্জির বর্ণাঢ্য জীবন নিয়ে দেখে নিব লাইলা নওশিনের রিপোর্ট। বিশ্ব রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্র ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। রাজনৈতিকভাবে অত্যন্ত পরিচ্ছন্ন ভাবমূর্তির অধিকারী প্রণব মুখার্জি তার দক্ষতা, বিচক্ষণতা ও দূরদর্শিতার কারণে সবার কাছে পরিচিত ছিলেন চাণক্য হিসেবে। সাদামাটা জীবনযাপনের জন্য জনমানুষের কাছে অনন্য সাধারণ ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন প্রণব মুখার্জি। 1935 সালের 11 ডিসেম্বর পশ্চিমবঙ্গের বীরভূম জেলার কীর্ণাহারে এক রাজনৈতিক পরিবারে জন্ম প্রণব মুখার্জির। বাবা কামদা কিঙ্কর মুখার্জি কংগ্রেসের নেতা ছিলেন, মা রাজলক্ষ্মী দেবী। পড়াশোনা করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। বরেণ্য এই রাজনীতিবিদের কর্মজীবন শুরু হয় কলেজ শিক্ষক হিসেবে, কাজ করেছেন পত্রিকাতেও। আরেক কিংবদন্তি রাজনীতিবিদ ইন্দিরা গান্ধীর হাত ধরে রাজনীতিতে প্রবেশ প্রণব মুখার্জির। 1969 সালে মাত্র 34 বছর বয়সে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন। 69-এর পর 1975, 81, 93 ও 99 সালেও রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন। 1973 সালে কেন্দ্রীয় শিল্পোন্নয়ন উপমন্ত্রী হিসেবে প্রথম ক্যাবিনেটে যোগদান করেন। 1980 থেকে 85 পর্যন্ত তিনি রাজ্যসভার দলনেতা ছিলেন। 6 দশকের রাজনৈতিক জীবনে 2 বার অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এছাড়াও পররাষ্ট্র, প্রতিরক্ষা, রাজস্ব, জাহাজ চলাচল, পরিবহন, যোগাযোগ ও শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব সফলভাবে পালন করেছেন। 71%-ও বেশি ভোট পেয়ে 2012 সালে ভারতের 13তম রাষ্ট্রপতি হয়ে দায়িত্ব গ্রহণ করেছিলেন। দেশের প্রতি বিশেষ অবদান রাখায় ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মাননা ভারত রত্ন ও দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক পদ্মবিভূষণ লাভ করেছেন। পেয়েছেন শ্রেষ্ঠ সাংসদ পদকও। প্রতিবেশী বাংলাদেশের প্রতি তিনি ছিলেন অত্যন্ত আন্তরিক।
স্ত্রী শুভ্রা মুখার্জি গ্রামের বাড়ি বাংলাদেশের নড়াইলের ভদ্রবিলায়। 3 সন্তানের মধ্যে শর্মিষ্ঠা মুখার্জি ও অভিজিৎ মুখার্জি রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। সে সময় ভারতের রাজ্যসভায় মুজিবনগর সরকারকে কূটনৈতিক স্বীকৃতি দেওয়ারও প্রস্তাব দেন তিনি। মুক্তিযুদ্ধের সময় ভারতের বাজেট অধিবেশনে বাংলাদেশের পক্ষে নিজের ইতিবাচক অবস্থান ব্যাখ্যা করে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নজর কেড়েছিলেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সঙ্গে গভীর সম্পর্কের কথা প্রণব মুখার্জি সবসময় স্মরণ করতেন। মুক্তিযুদ্ধের সময় অসামান্য অবদান রাখায় বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধ সম্মাননা পেয়েছেন প্রণব মুখার্জি। নিজেই লেখা বইতে বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতার প্রতিটি পর্যায়কে তুলে ধরেছেন। বিশ্ব রাজনীতির অত্যন্ত শ্রদ্ধাভাজন, সফল ও সৎ রাজনীতিবিদ এবং বাংলাদেশের প্রকৃত বন্ধু প্রণব মুখার্জির প্রয়াণে শোকাহত বাঙালি ও বাংলাদেশ। লাইলা নওশিন, চ্যানেল আই। জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের হাতে রক্তের দাগ রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তারা এদেশে খুনের রাজত্ব সৃষ্টির চেষ্টা করেছিল। জাতীয় শোক দিবস উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী কি পেলাম না পেলাম সে হিসাব না করে মানুষের সেবায় কাজ করে যাওয়ার নির্দেশ দেন। রিপোর্ট নীলাদ্রি শেখরের। রীতি অনুযায়ী শোকের মাস আগস্টের শেষ দিনে আলোচনা সভার আয়োজন করে ছাত্রলীগ। করোনার কারণে শোক দিবসের এবারের আলোচনা সভায় গণভবন প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। 15 আগস্টের শহীদদের স্মরণ করে দেয়া বক্তৃতায় বঙ্গবন্ধু কন্যা বলেন, হত্যাকারীরাই স্বীকার করেছে 15 আগস্টের ঘটনায় জিয়াউর রহমান জড়িত ছিল। মিথ্যা অপবাদ আর ইতিহাস বিকৃতি করলেও বঙ্গবন্ধুর অবদান মুছে ফেলা যায়নি। গুম খুনের কথা যারা বলে তাদের প্রশ্ন যে গুম খুনটা শুরু করেছে কে? কিন্তু জিয়াউর রহমানই শুরু করেছে। বঙ্গবন্ধুর হত্যাকারীদের ইন্ডেমনিটি দিয়ে গিয়েছিল জিয়াউর রহমান এবং পুরস্কৃত করেছিল। আর খালেদা জিয়া 2001 সালে ক্ষমতায় এসেই অপারেশন ক্লিন হার্টের নামে যাদেরকে দিয়ে এরকম মানুষ হত্যা করিয়েছে তাদেরকে আবার ইন্ডেমনিটি দিয়েছে, পুরস্কৃত করেছে। এদের জিয়ার স্ত্রী, জিয়ার ছেলে সবগুলি হচ্ছে তাদের হাতে রক্তের দাগ এবং তারা এভাবেই রাজনীতি করেছে। শিক্ষা দীক্ষা তো নাই, শুধু এই গুন্ডামি আর অত্যাচার, এই খুনের রাজত্বই তারা কায়েম করতে চেয়েছিল। তাদের অপকর্ম এটা তো ভাষায় বর্ণনা করা যাবে না। অগ্নি সন্ত্রাসে মানুষকে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করেছে। করোনাকালীন সময়ে সাধারণ মানুষের সহযোগিতায় ত্রাণ পৌঁছে দেয়া, কৃষকদের ধান কাটা এবং করোনা আক্রান্ত হয়ে মৃতদেহ দাফনে এগিয়ে আসায় ছাত্রলীগের প্রশংসা করে প্রধানমন্ত্রী জাতির পিতার আদর্শ মেনে চলার পরামর্শ দেন। আমার কাছে ক্ষমতাটা হচ্ছে একটা দায়িত্ব দেশের জনগণের জন্য, দেশের মানুষের জন্য। তাই আমি বলবো, রাজনীতি যারা করবে তাদের ভিতরে যদি দেশপ্রেম না থাকে আর দেশের মানুষের জন্য যে কোনো ত্যাগ স্বীকারের মনোভাব না থাকে, তো সেই নেতৃত্ব কখনো, অল্প সময়ের জন্য বেশ জ্বলে ওঠা যায়, কিন্তু ওটা আবার নিভে যায়। সেটা মানুষকে কিছু দিতে পারে না। আর মানুষকে দিতে গেলে নিজের কথা বলতে হবে, দেশের মানুষের কথা ভাবতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। কি পেলাম কি পেলাম না, মূল্যায়ন হলো কি হলো না, সেই চিন্তা করলে মানুষের জন্য কিছু করা যায় না। কিন্তু মানুষের জন্য কাজ করলে একদিন না একদিন অবশ্যই মূল্যায়ন হয়। স্বাস্থ্যবিধি মেনে চলতে সাধারণ মানুষকে সচেতন করতেও ছাত্রলীগকে ভূমিকা রাখতে বলেন প্রধানমন্ত্রী। মোড়ক উন্মোচন করেন ছাত্রলীগের নিয়মিত প্রকাশনা মাতৃভূমির। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি বরখাস্ত এসআই নন্দদুলাল রক্ষিত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার দ্বিতীয় আসামি টেকনাফ থানার সাবেক ওসি বরখাস্ত ইন্সপেক্টর প্রদীপ কুমার দাসকে চতুর্থ দফায় আরও একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করা তদন্ত কমিটির আবেদনের প্রেক্ষিতে 7 দিন সময় বাড়িয়েছে মন্ত্রণালয়। কক্সবাজার থেকে রাসেল খন্দকারের ভিডিও ও ছবিতে আরও জানাচ্ছেন ওবায়দুল রশিদ। স্বাস্থ্য পরীক্ষার জন্য সোমবার সকালে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি বরখাস্ত এসআই নন্দদুলাল রক্ষিতকে কক্সবাজার জেনারেল হাসপাতালে নিয়ে যায় র্যাব। এরপর তাকে কক্সবাজার আদালতে হাজির করা হয়।
তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য উপস্থাপন করা হয়। এরই মাঝে সিনহা হত্যা মামলার দ্বিতীয় আসামি টেকনাফ থানার সাবেক ওসি বরখাস্ত ইন্সপেক্টর প্রদীপ কুমার দাসের তৃতীয় দফা রিমান্ড শেষে তাকেও কক্সবাজার জেনারেল হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হয়। স্বাস্থ্য পরীক্ষা শেষে প্রদীপকে আদালতে উপস্থাপন করে আরও একদিনের রিমান্ড চাওয়া হলে আদালত যুক্তিতর্ক শুনে তা মঞ্জুর করেন। আমরা 25 দিন পরও আজকে একদিনের রিমান্ড কেন দিল? এই অর্ডারের মধ্যে আমাদের কিছু কারণ নাই, কারণ কালকে ওনাদের কথা মতো রিমান্ড শেষ। নন্দদুলাল রক্ষিতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া শেষে তাকে জেল হাজতে পাঠান আদালত। ঠিক 1 মাস আগে কক্সবাজারের মেরিন ড্রাইভের পুলিশ চেকপোস্টে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান পুলিশের গুলিতে নিহত হন। এরপর তার বোনের দায়ের করা হত্যা মামলার 1 ও 3 নম্বর আসামি আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে মামলার 2 নম্বর আসামি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস কোনো জবানবন্দি দেননি। আদালত তার জন্য আরও একদিনের রিমান্ড মঞ্জুর করেছে। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, কক্সবাজার। রেডিও, টেলিভিশন, অনলাইন পোর্টাল এবং IPTVর জন্য নিবন্ধন বাধ্যতামূলক করেছে সরকার। এমন নিয়ম রেখে জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা 2017-এর সংশোধিত খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, পত্রিকাগুলো কাগজে যা ছাপছে তার হুবহু ছাপলে তার জন্য অনুমতির প্রয়োজন হবে না। রিপোর্ট করছেন মোরসালিন বাবলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে 6টি এজেন্ডা নিয়ে আলোচনা হয়। শুরুতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন আইন 2020-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। চিকিৎসা মহাবিদ্যালয় আইন 2020-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়ার পাশাপাশি জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা 2017 সংশোধিত 2020-এর খসড়ার অনুমোদন দেয় মন্ত্রিসভা। পরে মন্ত্রিপরিষদ সচিব জানান, অনলাইন নীতিমালায় আগের 9টি অনুচ্ছেদ সংশোধন এবং 5টি নতুন অনুচ্ছেদ সংযোজন করা হয়েছে। অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন করার যোগ্যতা অযোগ্যতা, নিবন্ধন ফি ও কর্তৃপক্ষ নির্ধারণ, লাইসেন্সপ্রাপ্ত টেলিভিশন চ্যানেল ও বেতারের নিউজ পোর্টাল হিসেবে প্রচার কার্য পরিচালনা, IPTV ও ইন্টারনেট রেডিও সম্প্রচার বিষয়ে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা ছিল না। তো এগুলোকে ইনক্লুড করে তোমরা একটা খসড়া নিয়ে আসছেন। এই খসড়া আজকে মন্ত্রিসভায় আলোচিত হয়েছে এবং এই নীতিমালা প্রণয়নের জন্য এবং সিদ্ধান্ত হয়েছে এবং জাতীয় অনলাইন ইতিমধ্যে এই খসড়াকে অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, কমিশন না হওয়া পর্যন্ত অনলাইন সংক্রান্ত সবকিছু দেখভাল করবে তথ্য মন্ত্রণালয়। পত্রিকাগুলোর কথা যেটা বলা হয়েছে, পত্রিকাগুলো যদি এক্স্যাক্টলি হার্ড কপি যা ছাপছেন সেটাই যদি অনলাইনে দিয়ে দেন তাহলে কোনো অনুমতি লাগবে না, কিন্তু থেকে যদি ভেরিয়েশন করেন তখন তাকে অনুমতি নিতে হবে, কারণ অনেকেই তো এক্স্যাক্টলি তা দিচ্ছেন না। রেডিও টেলিভিশন তো অনলাইনে করার জন্য না, তারা যেই মাধ্যমে চলবে সেই মাধ্যমে, তারপরে যদি অনলাইন করতে চায় রেডিও টেলিভিশন দুটাকেই আপনার অনুমতি নিয়ে নিতে হবে। প্রতি বছর 5ই আগস্ট বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপনের বিষয়টি ক শ্রেণীভুক্ত করার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মোরসালিম বাবলা, চ্যানেল আই, ঢাকা। করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা বাড়ানোয় শনাক্তের সংখ্যা ও হার দুটোই বেড়েছে। 24 ঘন্টায় নতুন শনাক্ত 2174 জন, শনাক্তের হার 17.46। এ সময় মারা গেছেন 33 জন। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেছেন, হাসপাতালে রোগীর আত্মীয় স্বজনদের অনিয়ন্ত্রিত চলাফেরা দেশে করোনা সংক্রমণ আরও বাড়াচ্ছে। রিপোর্ট চকর মালিথার। করোনা আক্রান্তদের 80%ই বাড়িতে থেকে চিকিৎসা নিতে পারছেন। গুরুতর অসুস্থদের যেতে হচ্ছে হাসপাতালে। সেই হাসপাতালও হয়ে উঠেছে সংক্রমণের কেন্দ্র। হাসপাতাল ব্যবস্থাপনার সাথে জড়িত চিকিৎসকরা বলছেন, করোনাকালে হাসপাতালে রোগীর দর্শনার্থীদের উপর কড়াকড়ি আরোপ করা উচিত। এতে কিছুটা হলেও সংক্রমণ নিয়ন্ত্রণ সম্ভব হবে বলে মনে করেন তারা। হাসপাতালে যারা আসেন তারা অযথা একটা রোগীর সাথে একজন রোগী থাকবেন, লোক থাকবেন, তারা অ্যাটেন্ডেন্ট থাকবেন, অনেক লোক করবেন না, আপনারও ক্ষতি হতে পারে। এই যারা অ্যাটেন্ডেন্ট থাকেন, লোকজন যারা থাকেন, অযথা যে লেখার দরকার নাই তারা অযথা বের করবেন না এবং যার যার মতো সাবধানে থাকবেন। চিকিৎসকদের উদ্বেগের কারণ দেশের সংক্রমণ চিত্র। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ 12,089, আগের কিছু সহ পরীক্ষা 12,454, এর মধ্যে শনাক্ত 2,174 জন। শনাক্তের হার 17.46%।
এ সময় মৃত্যু সংখ্যা 33, সুস্থ 2980 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে এখন পর্যন্ত মোট আক্রান্ত শনাক্ত 3,12,996, চিকিৎসাধীন 1,03,828, সুস্থ 2,04,887, সুস্থতার হার 65.46, মৃত্যু 4,281 জন, মৃত্যু হার 1.37। এরকম অবস্থায় মঙ্গলবার থেকে যত আসন তত যাত্রী পরিবহন ব্যবস্থায় যাচ্ছে গণপরিবহন। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। এবারে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স করোনা সর্বশেষ। করোনা ভাইরাসের প্রতিষেধক নিয়ে বাংলাদেশ কোনো রাজনীতিতে জড়াবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী। চীনা ভ্যাকসিন এবং ভারত থেকে অক্সফোর্ডের ভ্যাকসিন আনার বিষয়ে সাংবাদিকদের মন্ত্রী জানান, দুই ক্ষেত্রেই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন সামিয়া রহমান প্রিমা। করোনা ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন বাংলাদেশে প্রয়োগের প্রস্তাব আগেই দিয়েছে চীন। কয়েক মাস ধরে আলোচনার পর এই ভ্যাকসিন পরীক্ষামূলক প্রয়োগের সিদ্ধান্ত নেয় সরকার। আবার এই ভাইরাস প্রতিরোধে বিশ্বে সবচেয়ে আলোচিত অক্সফোর্ডের ভ্যাকসিন পেতে ভারতের সেরাম ইনস্টিটিউটের সাথে চুক্তি করেছে দেশের ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। তবে কবে নাগাদ এসব ভ্যাকসিন বাংলাদেশে পৌঁছাবে তা নিয়ে নিশ্চিত নন কেউই। যে চাইনিজ একটা ইন্টারন্যাশনাল বড় কোম্পানি, তারা এটা বের করেছে। আর আমাদের দেশে একটা বড় প্রতিষ্ঠান আছে, খুব নামজাদা ক্রেডিবল প্রতিষ্ঠান, ICDDRB, তারা একটা এগ্রিমেন্ট করেছে। এই নিয়ে এর মধ্যে রাজনীতি ঢুকানোটা ঠিক হবে। পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, সব পথই খোলা রাখা হয়েছে। যারা তৈরি করবেন আগে তাদেরটা আমরা আনার জন্য, যে কোনো দেশ আপনার আনার জন্য আমরা চেষ্টা করছি। এইখানে যদি অন্যান্য প্রতিষ্ঠান তৈরি করে একটা সুবিধা হবে, তখন আমরাও সেটা তৈরি করার সুযোগ পাবো, তাতে আমাদের দেশের লোকের মঙ্গল হবে। আমাদের দেশের লোকের মঙ্গলের ব্যাপারে যা যা করার সেইটা আমরা এইভাবে। বিশ্বের অন্যান্য দেশে যেভাবে পরীক্ষা চালানো হয়েছে তা অনুসরণ করেই পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। সামিয়া রহমান প্রিমা, চ্যানেল আই, ঢাকা। করোনা ভাইরাসের ভ্যাকসিন উৎপাদনে রাশিয়া সরকার বাংলাদেশের সক্ষমতা জানতে চেয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তিনি বলেন, বাংলাদেশের কয়েকটি কোম্পানির ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা রয়েছে। সচিবালয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাশিয়ার ভ্যাকসিনের ব্যাপারে তাদের কাছে চিঠি পাঠানো হয়েছে। রাশিয়া বলেছে, বাংলাদেশের যদি ভ্যাকসিন তৈরির সক্ষমতা থাকে তাহলে এদেশেও তারা তৈরি করার অনুমতি দিতে পারে। মন্ত্রী বলেন, চীন ছাড়া এখন পর্যন্ত কোনো দেশ বা প্রতিষ্ঠান বাংলাদেশে ভ্যাকসিন ট্রায়ালের আবেদন করেনি। ইতিমধ্যে আবার অক্সফোর্ড ভ্যাকসিনও বাংলাদেশে দেওয়ার প্রতিশ্রুতি আমরা পেয়েছি। সেটা ভারতের সেরাম কোম্পানি তৈরি করছে এবং বেক্সিমকো এই ভ্যাকসিনটি সেরামের সাথে মিলে যৌথভাবে বাংলাদেশে দেওয়ার ব্যবস্থা নেবে। রাশিয়াতে একটা চিঠি আমরা পাঠিয়ে দিচ্ছি রাশিয়ান ভ্যাকসিনের বিষয়ে। রাশিয়ান অ্যাম্বাসেডারও কথা বলেছিলেন। এবার আই স্পোর্টস। সংবাদে এই পর্যায়ে খেলাধুলার সব আপডেট নিয়ে আই স্পোর্টসে যোগ দিচ্ছেন আদিল আহমেদ শান। সরাসরি যাচ্ছি তার কাছে। শান, ধন্যবাদ হাসিব আমাকে আই স্পোর্টসে সুযোগ করে দেওয়ার জন্য। স্বাগত আই স্পোর্টসে। মিরপুরের হোম অফ ক্রিকেটে শুরু হয়েছে টাইগারদের তৃতীয় ধাপের অনুশীলন। আয়োজনের শুরুতে থাকছে তারই আপডেট। শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে মিরপুরের হোম অফ ক্রিকেটে তৃতীয় ধাপের অনুশীলন শুরু করেছে টিম টাইগার্স। করোনা বিরতি কাটিয়ে সেন্টার উইকেটে ব্যাট করতে পারায় ব্যাটসম্যানরাও স্বস্তি পাচ্ছেন বলে জানিয়েছেন লিটন কুমার দাস। দীর্ঘ বিরতির জড়তা থাকলেও অনুশীলনের মাধ্যমেই ছন্দে ফিরতে চান ক্রিকেটাররা। ঘরের মাঠ থেকে লঙ্কান বধের প্রস্তুতি নিতে চায় টিম টাইগার্সও, তাই প্র্যাকটিসেই বাড়তি মনোযোগ উইকেট কিপার ব্যাটসম্যান লিটন দাসের। এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস যে উইকেটের মধ্যে ব্যাটিং করা।
এই জিনিসটা রিলিফ দিচ্ছে অনেকখানি যে না সামনে হয়তো ক্রিকেট আছে এবং আসলেই ক্রিকেট আছে সামনে। চেষ্টা করবো সামনে যে সিরিজটা আছে সেখানে এখান থেকে যেন প্রিপারেশনগুলো নিয়ে ওখানে ভালো কিছু করা যায়। আমার মনে হয় মনোযোগ আর নিজের যদি চ্যালেঞ্জটা নিতে পারি যে না আমাকে আবার ভালো কিছু করতে হবে, তাহলে মনে সম্ভব ভালো কিছু করা। ওদিকে আর্জেন্টাইন ফুটবল সুপারস্টার লিওনেল মেসির সিদ্ধান্তের বিষয়ে নতুন তথ্য দিলেন বার্সার প্রেসিডেন্ট পদপ্রার্থী টনি ফ্রেক্সা। মেসির বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত অপরিবর্তনীয় বলে goal.com-কে সাক্ষাৎকার দিয়েছেন তিনি এবং এও জানিয়েছেন পুরনো সহযোগী পেপ গার্দিওলার সাথেই যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে মেসির। গ্রীষ্মকালীন সামার ট্রান্সফারেই মেসি ক্যাম্প নু ছাড়বেন এবং ম্যানচেস্টার সিটিতে যোগ দেবেন। তিনি আরও জানান বার্সেলোনার সঙ্গে মেসির যে চুক্তির ধারা রয়েছে তাতে ফ্রি ট্রান্সফারেই লা লিগা ছাড়তে পারবে 6 বারের ব্যালন ডি'র জয়ী তারকা। টোকিও অলিম্পিক গেমসের প্রস্তুতিতে আবারও জোরে সোরে এগোচ্ছে জাপান। তারই ধারাবাহিকতায় সেপ্টেম্বরের প্রথম দিন থেকে জাপানি রাজধানী টোকিওতে অবমুক্ত করা হচ্ছে সামার অলিম্পিকের মশাল। মার্চের আগেই অলিম্পিকের আদিভূমি গ্রিস থেকে জাপানে আনা হয়েছিল অলিম্পিকের মশাল, কিন্তু করোনা সংক্রমণের জন্য টোকিও অলিম্পিক 2021 পর্যন্ত পিছিয়ে গেলে অলিম্পিক মশাল চলে যায় লোকচক্ষুর অন্তরালে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় জাপানের নতুন অলিম্পিক জাদুঘরে মশালটিকে নিয়ে আসা হয়েছে। সোমবার মশাল গ্রহণ করেন স্থানীয় আয়োজক কমিটির সভাপতি ইয়োশিরা মুরি ও জাপান অলিম্পিক কমিটির প্রধান ইয়াসুহিরো ইয়ামাশিতা। আগামী 2 মাসের জন্য অলিম্পিক মশাল সর্বসাধারণের প্রদর্শনের জন্য নবনির্মিত অলিম্পিক জাদুঘরে রাখা হবে। দর্শক, এই ছিল আজকের আই স্পোর্টসে। আপনাদেরকে আবারও ফিরিয়ে নিচ্ছি হাসিবের কাছে। শান, আপনাকে ধন্যবাদ। আই স্পোর্টসে খেলাধুলার সব আপডেট জানাচ্ছিলেন আদিল আহমেদ শান। চলে যাচ্ছে অন্যান্য খবরে। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ঘটনায় পৃষ্ঠপোষকতা দেওয়ায় বিএনপিকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানীতে জাতীয় শোক দিবসে আলোচনায় মন্ত্রী বলেন, স্বাধীন দেশে স্বাধীনতা বিরোধী শক্তি রাজনীতি করতে পারে না। দেশে সরকারি ও বিরোধী দল সব জায়গাতেই স্বাধীনতার পক্ষের শক্তিকে থাকতে হবে বলে মন্তব্য করে মন্ত্রী বলেন, বিএনপিকে জামায়াতে ইসলামীর সঙ্গ ছাড়তে হবে। সাম্প্রদায়িক শক্তি রাজনীতি করবে আর সেটির প্রধান পৃষ্ঠপোষক হবে বিএনপি, এটি হতে পারে না। বিএনপিকে তাই আজকে আগস্টের শেষ দিনে অনুরোধ জানাবো, আপনারা স্বাধীনতার পরাজিত শক্তিকে পৃষ্ঠপোষকতা করার যেই পথ নিয়েছেন, আপনারা সাম্প্রদায়িক শক্তিকে ক্রমাগতভাবে পৃষ্ঠপোষকতা যে করে যাচ্ছেন, এই অপরাজনীতি থেকে বেরিয়ে আসুন এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে আপনাদের প্রতিষ্ঠাতা জিয়া রহমান যে যুক্ত ছিল, সেটির জন্য জাতির কাছে ক্ষমা প্রার্থনা করুন। দেখছেন চ্যানেলে সংবাদ। এই পর্যায়ে নিয়ে নিচ্ছে অশোক লিলান্ডি ফতরস বিরতি। আর বিরতির পর্যায়ে থাকছে বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত 2.5 কোটির বেশি। যুক্তরাষ্ট্রের শিশুদের মধ্যে শনাক্তের হার বেড়েছে 21%। বেক সরষে ইলিশ আমার নতুন ভিডিওর জন্য। এ পর্যন্ত এটা তোর বেস্ট। এ কি এমন মলিন কাপড় পরে ইউটিউবে আসা যাবে না। তার জন্য আছে নতুন রিন, যা কাপড়ের উজ্জ্বলতা অটুট রাখে ব্রাইট লক টেকনোলজির সাহায্যে। নিজের সেরাটা দেখানোর জন্য সেরা রিন। আমার ডাক্তারের স্ত্রী দিনরাত হসপিটালে যুদ্ধ করছে, তাই ওর চাই স্ট্রং ইমিউনিটি। ডাক্তাররা বলেন ইমিউনিটির জন্য জরুরি ভিটামিন সি, ডি আর জিঙ্ক, আর এসব একসাথে আছে হরলিক্সে। প্রতিদিন আমাদের দেখা হোক বা না হোক, ওর জন্য প্রতিদিনই চাই ইমিউনিটি নিউট্রিয়েন্টস। নিউ ক্লিয়ার ম্যান এর ট্রিপল অ্যান্টি ড্যান্ড্রফ টেকনোলজি শুধু ড্যান্ড্রফই দূর করে না, বারবার ফিরে আসাকেও বন্ধ করে। নাথিং টু হাইড। এখন ক্লিয়ার ম্যান স্যাশের সাথে এক্সট্রা 20% ফ্রি। সাবান বা হ্যান্ড ওয়াশ ব্যবহার করে করোনা ভাইরাস ধ্বংস করা সম্ভব। করোনা ভাইরাসের বাইরের আবরণটি তৈরি প্রোটিন ও চর্বি দ্বারা, যা সাবান বা হ্যান্ড ওয়াশ ব্যবহারের সময় কম্পনে ভেঙে গিয়ে ভাইরাসটিকে ধ্বংস করে। তাই করোনা ভাইরাস প্রতিরোধে সাবান বা হ্যান্ড ওয়াশ হলো এক অন্যতম হাতিয়ার। জনস্বার্থে স্যাভলন। এই মেঝেই আমাদের প্রথম খেলার জায়গা, আর এই মেঝে থেকে
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন তা মানবিক বিবেচনায় এনে মুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। দুপুরে সাংবাদিকদের আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়ার আবেদনটি এখনও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেনি। আবেদনটি হাতে পাওয়ার পর বিবেচনা করা হবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে বলেছেন যে তিনি একটি দরখাস্ত পেয়েছেন যে যেহেতু আগামী সেপ্টেম্বরের 24 তারিখ এই 6 মাস শেষ হয়ে যাবে, তারা সেটার এক্সটেনশন চেয়েছেন। তিনি আমার কাছে পাঠিয়েছেন, এটা এখনো আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছায় নাই, পৌঁছালে আমরা বিবেচনা করব। পাবনা 4 আসনে বিএনপির মনোনয়ন পেয়েছে দলের চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির সদস্যরা তার ভার্চুয়াল সাক্ষাৎকার নেওয়ার পর তাকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়। মনোনয়ন নিশ্চিত হওয়ার পর হাবিবুর রহমান বলেছেন, আশা করছি এটি সুষ্ঠু নির্বাচন হবে আর এর মধ্য দিয়েই গণতন্ত্রের যাত্রা শুরু হবে। শেষ পর্যন্ত মাথায় থাকার ঘোষণাও দিয়েছেন তিনি। আগামী 26 সেপ্টেম্বর পাবনা 4 আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার ইন্ডিয়াল ডাটা আন্তর্জাতিক সংবাদ। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 2.5 কোটি ছাড়িয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে 8,40,000 মানুষের। একদিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড হয়েছে ভারতে। রোববার থেকে 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 79,000 জনের বেশি। যুক্তরাষ্ট্রে কোভিড-19 আক্রান্তের সংখ্যা 60 লাখ ছাড়িয়েছে। 1 বছর বয়সী এক শিশুও আক্রান্ত হয়েছে। জানাবো সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনী নির্ভর ডকু ফিল্ম বায়োগ্রাফি অফ নজরুল এর ট্রেলার উদ্বোধন করা হয়েছে। 1 ঘন্টা 34 মিনিট 12 সেকেন্ড ব্যাপ্তির তথ্যচিত্রটি এখন প্রদর্শনের জন্য প্রস্তুত। তবে করোনা পরিস্থিতির উন্নতি হলে ঢাকা ও কলকাতায় প্রিমিয়ার শোর মাধ্যমে ডকু ফিল্ম বায়োগ্রাফি অফ নজরুলের প্রদর্শনী শুরু হবে। রিপোর্টার আরো জানাচ্ছেন শৌমিক আহমেদ। আমি কবি, আমি অপ্রকাশ্য। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্মের উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে পূর্ণদৈর্ঘ্য ডকু ফিল্ম বায়োগ্রাফি অব নজরুল। ঢাকার নজরুল সেন্টারের ব্যানারে ফেরদৌস খানের পরিচালনায় গত 2 বছর ধরে নির্মাণ শেষে উদ্বোধন করা হলো তথ্যচিত্রটির 4 মিনিট 2 সেকেন্ডের ট্রেলার। যখনই করোনা মুক্ত হবে এই দেশ, এই জাতি, এই সমাজ, তখন আমরা এটি মুক্তি দেব। আমাদের এই বায়োগ্রাফি অব নজরুল শুরু করেছি চুরুলিয়াতে নজরুলের জন্মস্থান থেকে। এটা শেষ হয়েছে নজরুলের অন্তিম শয়ান ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে। এর মাঝখানে নজরুলের ঘটনাবহুল জীবন আমরা 1 ঘন্টা 34 মিনিটে আনার চেষ্টা করেছি। এই নজরুলের সমস্ত সৃষ্টিকর্মকে এখানে আসার চেষ্টা করা। করোনা পরিস্থিতিতে ভার্চুয়াল উদ্বোধনীতে যোগ দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী, ভারত ও বাংলাদেশের নজরুল গবেষক, কবি পরিবার, নির্মাতা টিম, পৃষ্ঠপোষক এবং ভক্তরা। নানাবিধ লড়াইয়ে তাকে সম্পৃক্ত হতে হয়েছিল। ভারতবর্ষে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই। কবি কোথাও খুব ভাবে থিত হতে পারেননি। তার এই লড়াইয়ের জন্য তিনি বিভিন্ন জায়গায় গেছেন। তথা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নজরুলকে আপনারা তুলে ধরেছেন। কতটা কালানুক্রমিক হয়েছে, কতটা অবজেক্টিভ হয়েছে, কতটা এর দ্বারা প্রকৃত নজরুলকে খুঁজে পাওয়া যায় কিনা আমরা যারা কথা বলেছি তাদের কথার মাধ্যমে, নাকি আমাদের যেভাবে নজরুলকে দেখেছি সেটা সবটা মিলিয়ে। এর মধ্যে সেন্সর ছাড়পত্র পাওয়া বায়োগ্রাফি অফ নজরুল ঢাকা ও কলকাতা সহ বিভিন্ন স্থানে প্রদর্শন করা হবে। শৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা। এখন দেখবেন অর্থনীতি সংবাদ।
ইসলামী ব্যাংকের 100তম, 101তম ও 102তম উপশাখা এবং দেশব্যাপী 43টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন হয়েছে। ভার্চুয়াল প্ল্যাটফর্মে করা এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ মাহবুবুল আলম, অতিরিক্ত ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মনিরুল মাওলা, মোহাম্মদ কায়সার আলী ও মোহাম্মদ ওমর ফারুক খান এবং ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন। ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, সংশ্লিষ্ট 10টি জোনের প্রধান, শাখা প্রধান, উপশাখার ইনচার্জ, 43টি আউটলেটের স্বত্বাধিকারী, গ্রাহক, শুভানুধ্যায়ী এবং সংশ্লিষ্ট অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এবারে রয়েছে চট্টগ্রাম সংবাদ। বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদ। চট্টগ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এবং বিক্ষোভ সমাবেশে তারা এ দাবি জানায়। সমাবেশে অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন। বক্তৃতা করেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সহ সভাপতি সফর আলী। পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। টাঙ্গাইলে দীর্ঘস্থায়ী বন্যায় মৎস্য খাতে 27 কোটি টাকার ক্ষতির কথা জানিয়েছে জেলা মৎস্য বিভাগ। মাছ চাষিরা জানান, বন্যায় অসংখ্য পুকুর, জলাশয়ে মাছের ঘের ডুবে যাওয়ায় পোনা থেকে শুরু করে সব ধরনের মাছ ভেসে গেছে। টাঙ্গাইল থেকে মুসলিম উদ্দিন আহমেদের রিপোর্ট। টাঙ্গাইলের 12 উপজেলায় মোট 4792 জন মাছের খামারি। মৎস্য বিভাগের তালিকাভুক্ত এসব খামারি ছাড়াও মাছ চাষের সঙ্গে যুক্ত জেলার অসংখ্য মানুষ। এবারের বন্যায় সব পুকুর, ঘের ও জলাশয় সহ মাছের প্রকল্পগুলো পানিতে ভেসে গেছে। আমি এই মাছটা যদি না বাইরে যাইতো তাইলে মনে করেন যে প্রায় 15-20 লক্ষ টাকার মাছ বিক্রি হইতো। প্রায় 30 লক্ষ টাকার মাছ চলে গেছে। তো আমি এখন আর্থিকভাবে খুব ক্ষতিগ্রস্ত। বন্যার পানিতে, বন্যার স্রোতে আমার সমস্ত মাছ ভেসে গেছে। সরকারের কাছে আমার বিনীত আবেদন, সহজ শর্তে আমাকে যদি কিছু ঋণ প্রদান করেন, মাছের চাহিদা আমি মেটাতে পারবো। মৎস্য বিভাগের পক্ষ থেকে খামারিদের সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। মন্ত্রণালয় থেকে পরবর্তী ত্রাণ আকারে যদি কোনো উপকরণ কিংবা নগদ অর্থে কোনো প্রণোদনা কিংবা সাহায্যের সহিত আমরা পাই, প্রশাসনের মাধ্যমে আমরা এটা ওই চাষিদের, ক্ষতিগ্রস্ত চাষিদের মধ্যে আমরা বিতরণ করব। ক্ষতিগ্রস্ত মাছ চাষিদের প্রণোদনার আওতায় আনা না হলে তাদের পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব হবে না। টাঙ্গাইল থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। হঠাৎ করেই ভাঙন শুরু হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতে। ভাঙনে ক্ষতিগ্রস্ত হচ্ছে সৈকতের ঝাউবাগান। হুমকির মুখে থাকা উপকূল ও শহর রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পরিবেশ কর্মীরা। নুরুল আলমের ভিডিও চিত্রে সরার আজম মানিকের রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের বহুমুখী প্রভাব তীব্রতর হওয়া দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ। এক সপ্তাহের বেশি সময় ধরে কক্সবাজার সমুদ্র উপকূলের লাবণী পয়েন্ট থেকে ঝাউবাগান ও আশপাশের 3 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন শুরু হয়েছে। ঢেউয়ে ভেসে গেছে কয়েক হাজার ঝাউ গাছ। শুধুমাত্র যে ঝাউবন ধ্বংস হয়ে যাচ্ছে সেটা না, সম্পূর্ণরূপে বায়োডাইভার্সিটি ধ্বংস হয়ে যাচ্ছে। ঝাউ গাছের সাথে যে জীববৈচিত্র্যগুলো বেঁচে থাকে সেই জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। পরিবেশবিদরা বলছেন, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির প্রভাবে এই বিপর্যয় ঘটেছে। বৈশ্বিক উষ্ণতায়ন, সেটির ফলে সমুদ্র পৃষ্ঠের যে উচ্চতা বৃদ্ধি পেয়েছে সেটির বাস্তব একটি প্রমাণ হচ্ছে এই গাছগুলো ভেঙে যাওয়া। ভাঙন প্রতিরোধে সাময়িক ব্যবস্থা হিসেবে জিও ব্যাগ ফেলা হলেও তা কাজে আসছে না। পানির উচ্চতা সেগুলো কিন্তু লক্ষণীয়ভাবে বেড়ে যাচ্ছে। ভাঙনের যে এখন তীব্রতা, সেটা অনুযায়ী দেখা যাচ্ছে যে আমরা যদি এই জায়গায় প্রতিরক্ষার ব্যবস্থা না করতে পারি, বাস্তবায়ন না করতে পারি, তাহলে আগামী 2-3 বছরের মধ্যে দেখা যাবে হোটেল শৈবাল কিংবা এর কাছাকাছি ভাঙনটা চলে আসতে পারে। ইতিমধ্যে জিও ব্যাগ ফেলে সেই ভাঙন রোধে চেষ্টা করছে, সেই কার্যক্রম অব্যাহত আছে। আমরা আশা করি যে এই জিও ব্যাগ স্থাপনের ফলে এই যে দ্রুত গতিতে যে ভাঙন, সেটা রোধ করা সম্ভব হবে। সৈকতের সৌন্দর্য ধরে রেখে ভাঙন রোধে পরিকল্পিত ও টেকসই ব্যবস্থা নেওয়ার দাবি পরিবেশবাদীদের। সাগরের ভাঙনের মুখে পড়েছে এই ঝাউপিটিগুলো।
পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় যেমন এই ঝাউবীথিগুলো থাকা প্রয়োজন, তেমনি কক্সবাজার সৈকতকে রক্ষায়ও প্রয়োজন এই ঝাউবীথিগুলো। তাই এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা বলছেন কক্সবাজারবাসী। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সরওয়ার আজম মানিক, চ্যানেল আই। এবারে জানাবো এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। গ্লোবাল ই-কমার্স সাইট জিন্স ফেলো গ্লোবালের সাথে চুক্তি করেছে মার্কেটিং বিপিও ফার্ম উদ্যম বিজনেস সার্ভিসেস লিমিটেড। জিন্স ফেলো গ্লোবাল এর মাধ্যমে গ্রাহকগণ ঘরে বসেই বিশ্বের বিভিন্ন দেশের প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারিতে পাবেন। উক্ত সমঝোতা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে জিন্স ফেলো গ্লোবালের বিপণন এবং পূর্ণাঙ্গ লজিস্টিক্স সাপোর্ট প্রদান করবে উদ্যম। উক্ত অনুষ্ঠানে জিন্স ফেলো গ্লোবালের চিফ এক্সিকিউটিভ অফিসার অপূর্ব দাস এবং উদ্যম বিজনেস সার্ভিসেস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ কাউসার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। সংবাদে এই পর্যায়ে আবারও সময় হয়ে গেল অশোক লিল্যান্ড ইফাত অটোস বিরতি নেবার। আর বিরতি পর অন্যান্য সংবাদের সঙ্গে আরো জানিয়ে ফিরব। বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরাতে তৎপর যুক্তরাষ্ট্র। নাগরিকত্ব নিয়ে মিথ্যা তথ্য যাচাই বাছাইয়ে কাগজপত্র পাঠাচ্ছে ঢাকা।